This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা সহজ সত্য আজকে বুঝে গেলাম, বুঝলেন তো? একদম স্ট্রেট কাট বুঝে গেলাম। এই হজম শক্তি বিষয়টা ভীষণ গোলমেলে, আর বিশেষ করে সেটা যদি রাজনৈতিক দলের হয়, এবং যে কোনো রাজনৈতিক দলের হজম শক্তি কিছুতেই কোনো স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে হজম করতে পারে না, কিছুতেই পারে না। অদ্ভুত একটা ইনডাইজেশন হয়, গ্যাস হয় হয়তো, মানে বদহজম। দেখুন, এটা আগে ভাবতাম যে কোথাও মানুষজন যদি কখনো স্বতঃস্ফূর্তভাবে রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে বেরিয়ে কিছু একটা করতে চান, করতেই পারেন। রাজনৈতিক দল হয়তো পাত্তা টাত্তা দেবেন না, তারা এ সমস্ত ধার ধারেন না। তারা হয়তো বিশ্বাস করেন যে রাজনীতি ছাড়া বা রাজনৈতিক দলের সাহচর্য বা নেতৃত্ব ছাড়া সাধারণ মানুষের পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়, এটা ভাবতাম। কিন্তু আজ পুরো চিন্তাভাবনাটা একদম বদলে গেল, জানেন তো। এবং সত্যি কথা বলতে কি, আজ একেবারে হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম রাজনৈতিক দলগুলোর হজম শক্তি কতটা দুর্বল। দেখুন, তিলোত্তমার বিচার চেয়ে আজকে রাতের দখল নিতে চাইছেন প্রতিবাদীরা, অলরেডি নিচ্ছেন। প্রথমে কলকাতার মাত্র 3টে জায়গার থেকে, যাদবপুর, একাডেমি অফ ফাইন আর্টস আর কলেজ স্ট্রিটে ওই মহিলাদের প্রতিবাদ সমাবেশের কথা ছিল তো তা মাত্র 3টে জায়গায়। তারপর কি দেখলাম, মুখে মুখে, হাতে হাতে, হোয়াটসঅ্যাপে সেটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়লো। শুধু রাজ্য না, রাজ্যের চৌহদ্দি পেরিয়ে দেখলাম সেম হোয়াটসঅ্যাপ আসছে ব্যাঙ্গালোর থেকে, কোথাও মুম্বাই থেকে, কখনো দিল্লি থেকে। অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলার মা বোনেরা তারা ঠিক করেছেন প্রতিবাদী হবেন ঠিক না, তারা একটা দাবি তুলবেন নিরাপত্তা, দাবি তুলবেন তিলোত্তমার সুবিচার পাওয়ার জন্য। দেখুন, একটা বিষয় এইভাবে গোটা রাজ্য জুড়ে ছড়িয়ে পড়লো কি করে? একটা যেটা ছোট্ট একটা একদমই অরাজনৈতিক একটা বিষয়, সেটা এইরকমভাবে ছড়িয়ে পড়লো কি করে? উত্তরটা খুব সোজা। একটা আন্দোলন, একটা কর্মসূচিকে রাজ্যের অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন বলে কোথাও গিয়ে তাদের মনের ভেতরে যে আবেগ, যে দাবি দেওয়া, যে ক্ষোভ, যে আক্ষেপ, সব যে পুঞ্জীভূত বাষ্পের মতো জমেছিল না, সেটা কোথাও গিয়ে এইভাবে রাতের দখল নেওয়ার একটা বিরাট বড় বার্তা দেওয়ার মধ্যে দিয়ে বেরিয়ে আসতে চাইছে। সবার মনের কথা, মনের সাথে মনের মিল হয়ে গেছে। আসলে সবাই যখন একমুখীভাবে ভাবেন, তখনই তো এইভাবে কোনো একটা জিনিস চারপাশে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যায়। আর কখনো যখন তারা এরকম, মানে সাধারণ মানুষ, তারা স্বতঃস্ফূর্ত প্রতিবাদে সামিল হন, তখন যে কোনো রাজনৈতিক দলের হজম শক্তি যে বিট্রে করতে পারে, ধোঁকা দিতে পারে, সেটা আজকে প্রতিটা পদে টের পেলাম। হবে না কেন বলুন তো? একটা জিনিস হচ্ছে, অরাজনৈতিকভাবে হচ্ছে, এমনিতেই গোটা বিষয়টা একটু কোথাও গিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে অস্বস্তির ব্যাপার। তাদের খুব একটা পাত্তা টাত্তা দিচ্ছেন না লোকজন, তারা নিজেদের মতো করে ভাবছেন এবং বুঝছেন যে এসব রাজনীতি দিয়ে হবে না, এটা যা করার আমাদের নিজেদেরই করতে হবে। এবার রাজনৈতিক দলগুলো তারা কিন্তু কোথাও না কোথাও গিয়ে শাসক দল, হয় এখানে নয় কেন্দ্রে, অথবা কেউ প্রাক্তন, কেউ বাদ যান না। এবার তাদের যদি লোকে এরকমভাবে দুচ্ছাই করে দেয়, ভাল লাগতে পারে। অথচ দেখুন, মানুষজনের মধ্যে কি প্রবল একটা উন্মাদনা তৈরি হয়েছে, ভাবতে পারিনি আমরা। সব জায়গায় কথা ছিল কি, ওই রাত 10:30টার পর, কোথাও 11টা, কোথাও 11:30, এইরকমভাবে রাত যত ঘনাবে প্রতিবাদটা তত বেশি জমবে, মানুষজন বেরিয়ে আসবেন। কি হবে না হবে কোনো কিছু ঠিক ঠিকানা নেই। কি তোরে কেমন জিজ্ঞেস করছি কী হবে? আমি বলছি জানি না। মানুষজন বেরোবেন, রাস্তাঘাটে বেরোবেন, হয়তো একত্রিত হবেন, হয়তো প্রতিবাদ করবেন, হয়তো নিজেদের মতো করে নিজেদের মনের ভাব প্রকাশ করবেন। সেটা গান হতে পারে, কবিতা হতে পারে, যা খুশি হতে পারে, অথবা কিচ্ছু না, শুধু মৌন অবস্থান হতে পারে।
নীরবতাও তো অনেক কথা বুঝিয়ে দেয়, হয়তো সেগুলো হতে পারে, মানে কিছু একটা হবে। সব থেকে বড় যে জিনিসটা হবে সেটা হচ্ছে প্রতিবাদ হবে। এবার সেই জিনিসটা তো শাসকদের ভালো লাগার কথা না, রাজনৈতিক দলের তো ভালো লাগার কথা না। সেই জন্যেই তাদের ভেতরে ভেতরে যে একটা অসহিষ্ণুতা তৈরি হচ্ছে, সেটা কোথাও গিয়ে নিরাপত্তাহীনতা থেকে কিনা জানিয়ে যে এই একটা জিনিসই তো ছিল, আন্দোলন আমরা করব, প্রতিবাদ আমরা করব, সাধারণ মানুষের কিছু করার দরকার নেই, সব আমরা করে দেবো, তাদের সব করে দেবো। তাদের সেখানে সাইডে রেখে সাধারণ মানুষ নিজেদের অধিকার, নিজেদের কাজ, নিজেদের প্রতিবাদ সব নিজেরাই নিজেদের গলায় তুলে নিচ্ছেন। কোথাও গিয়ে কি অনিশ্চয়তায় ভুগছেন তারা। সেই জন্য কি উদয়ন গুহ আর কুণাল ঘোষকে আজকে একটু অন্যরকম বক্তব্য রাখতে দেখলাম। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি মেয়েদের রাতের দখল নেওয়ার কর্মসূচিকে কটাক্ষ করে ফেসবুক পোস্ট করেছেন, বলেছেন যারা রাতের দখল নিতে যাচ্ছেন যান, বাড়িতে স্বামী অত্যাচার করলে যেন তার সাথে যোগাযোগ না করেন। আচ্ছা ভাবুন তো, আমার সাথে কথা হয়েছিল, আমি বলছিলাম এটার মানে কি। আমাদের প্রতিনিধি গেছেন তার কাছে, উনি ব্যাখ্যা করেছেন। ওনার ব্যাখ্যা হচ্ছে যে যারা ওই আসলে কোথাও মনে হচ্ছে এই দখল শব্দটা শুনলেই কোথাও গিয়ে এই রাজনৈতিক নেতারা বেশ উত্তেজিত হয়ে পড়ে। তাদের হয়তো মনে হয় যে এই রে দখল মানে কি, দখল তো তাদের একচেটিয়া ব্যাপার, চেয়ার দখল, ক্ষমতা দখল, আরও অনেক কিছু দখল। ইদানিংকালে ছোটোখাটো নেতারা তারা ওই জমি দখল ঠকল, যে পুকুর দখল, সরকারি সম্পত্তি দখল, যে যা পেরেছেন করেছেন, সেটা আমরা দেখেছি। মোদ্দা কথা এই দখল শব্দটার ওপরে তাদের একটা দখলি সত্ত্ব আছে বলে তারা মনে করে। সেটা সাধারণ মানুষ যদি ব্যবহার করতে শুরু করে গায়ে লাগবে না। ওই জন্য উনি বলেছেন যে তিনি এটা বলেছেন খুব পরিষ্কারভাবে, মানুষজন বাড়িতে যা হয় তাদের বিরুদ্ধে অত্যাচার হলে তারা তো তার কাছেই আসেন, তার কাছেই তো আসার কথা। তিনি তো জনপ্রতিনিধি, তিনি তো দণ্ডমুণ্ডের কর্তা, তিনি মন্ত্রী, তার কাছে আসবেন না তো কোথায় যাবেন? কিন্তু তার যেহেতু কাছে আসেন তাহলে সবসময় তার কাছেই আসতে হবে। তাকে রেখে সোজাসুজি নিজেরা বেরিয়ে গিয়ে নিজেদের দখল করার কথা বলবেন, রাত দখল করবেন, এটা এত বড় একটা জিনিস, রাত দখল করবেন, কতটা রাগ হয়েছে ভাবুন। সেই জন্যই বোধহয় তিনি ওই সমস্ত মাত্রা হারাবেন বলে ঠিক করে রেখেছিলেন। দেখুন এর আগে উদয়ন গুহ কাদের আক্রমণ করেছেন? বিরোধী দলগুলোকে, বিরোধী দলের নেতাদের। আজ কাদের করলেন? জনতাকে, সাধারণ ঘরের মা বোনেদের, সেই অংশকে যারা সত্যিই তো বিভিন্ন সময়ে ধাক্কা খান, অবলম্বন খুঁজেছেন, কোনো রকম প্রবলেমে পড়লে তাদের দ্বারস্থ হয়েছেন। কোথাও গিয়ে সেই সাম্প্রতিককালে নির্বাচনের পর বা নির্বাচনের আগে যে সমস্ত হুঁশিয়ারিগুলো শুনছিলাম, তার সাথে গোটা বিষয়টার একটা যোগসাযোগ পাচ্ছেন না, একটা সহজ যোগ। আমাদের কাছ থেকে যদি কিছু পরিষেবা পেতে হয় আমাদের ভোট দিতে হবে। যারা ভোট দেবেন না তারা তো আমাদের পরিষেবা পাওয়ার যোগ্য নন। কী করে ভাববেন ভোট দেবেন না কিন্তু পরিষেবা পাবেন? এই ধমক, এই হুমকি, এই হুঁশিয়ারি, এগুলো তো আমরা বারবার দিতে দেখেছি রাজনৈতিক দলের নেতাদের। সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন আজকে দেখলাম এই মহিলাদের উদ্দেশ্যে এরকম একটা রুচিহীন বক্তব্য। কারণ এই রাত দখলের কর্মসূচি এটা মহিলাদের মাথা থেকেই এসছে, তারাই তো সামনের সারিতে, এটা তাদের অভিযান, এবং তারাই কোনো রাজনৈতিক সমর্থন ছাড়া এই কর্মসূচিকে সফল করতে চেয়েছেন। একটা কর্মসূচি যেটার পেছনে রাজনৈতিক কোনো সমর্থন নেই, একটা কর্মসূচি বললাম যেটা রাতে শুরু হওয়ার কথা ছিল, লোকজন অপেক্ষা করেনি, রাস্তায় নেমে পড়েছেন। কলকাতার পর রাস্তা বন্ধ হতে শুরু করেছে। কতটা স্বতঃস্ফূর্ত আবেগ থাকলে এটা হয় বলুন তো? সংগঠন দিয়েও তো সভা ভরাতে পারেন না বিভিন্ন দলের নেতারা, বড় বড় নেতারা। তারা আমরা দেখেছি ইভেন ইলেকশনের বাজারে ভোটমুখী জনতাকেও তারা ওই সভায় আনতে না পেরে ফাঁকা সভা মঞ্চ দেখে তারা ওখান থেকে বক্তৃতা না করে চলে গেছে। সেখানে মানুষজন কোনো নেতাহীন
শুধু নিজেদের ভেতরের আবেগ, নিজেদের আত্মিক যোগাযোগের মধ্যে থেকে বেরিয়ে এসে রাস্তার দখল নিচ্ছেন। কি অভূতপূর্ব একটা ঘটনা না? আমাদের রাজ্য দেখেনি, সত্যি বলছি, আমাদের দেশ দেখেনি। এই রকম সর্বস্তরে বেরিয়ে আসে কখন? ভারত যখন বিশ্বকাপ জিতেছিল আমরা দেখেছিলাম, রাত্রিবেলা সবাই বেরিয়ে এসেছিলেন। 83 সালে বেরিয়েছিল, 2011 সালে বেরিয়েছিল, সদ্যও দেখেছি বেরিয়েছিল। কিন্তু তারপর হ্যাঁ, কোভিডের সময় প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছিলেন, ঘরে ঘরে ওই থালা ঠালা বাজানো হয়েছিল, শাঁখ বাজানো হয়েছিল, কিন্তু সেটাও তো প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে হয়েছিল, সলিডারিটি জানানোর জন্য, একাত্মতা জানানোর জন্য। আজকেরটা এটা তো সম্পূর্ণরূপে নিজের সঙ্গে নিজের শক্তিকে যোগ করা, নিজের সঙ্গে নিজের আত্মিক যোগ করা, নিজের পাশে নিজে দাঁড়ানোর ডাক। এটা এই রাত দখলের অভিযান, রাত দখলের ডাক। এটা অবশ্য কুণাল ঘোষও হজম করতে পারেনি। প্রথমে তিনি সোশ্যাল মিডিয়ায় রাত দখলের প্রতিবাদকে নাটুকে বলে আক্রমণ করেছেন, নেশারুদের সেলফি তোলার প্রতিযোগিতা বলে খাটো করেছেন, আর তারপর আজ যেটা করেছেন সেটা যে কোনো আন্দোলনকে গাড্ডায় নিয়ে গিয়ে ফেলতে চাইলে নেতারা করে থাকেন। আজ উত্তর কলকাতার 15 নম্বর ওয়ার্ডে কুণাল ঘোষের নেতৃত্বে ধর্নায় বসেছিলেন তৃণমূল কর্মীরা, যে ধর্নায় যোগ দিয়েছিলেন স্থানীয় বিধায়ক সুপ্তি পাণ্ডেও। এবার ভাববেন তো কিসের জন্য এই ধর্না? তাহলে কি ওনারা আরেকটু এগিয়ে, মানে রাত্রেবেলায় ওই রাত দখলের অভিযান শুরু হবে তার আগেই তারা নিজেদের সমর্থনটা জানিয়ে দিলেন, একটু আগে এগিয়ে থাকলেন, প্রতিবাদটা জানালেন না? প্রতিবাদ জানিয়েছেন, সুবিচার চেয়েছেন, তবে তিলোত্তমার জন্যে নয়। 1990 সালে বামতলায় অনিতা দেওয়ানকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। অনিতাও চিকিৎসক ছিলেন এবং তার বাড়ি ছিল উত্তর কলকাতার ওই মুন্সিপাড়ায়, যেখানে আজ আচমকা মঞ্চ বেঁধে ধর্নায় বেসে পড়লেন কুণাল ঘোষরা। দেখুন, দেখে ভাল লাগছিল, জানেন তো, বিশ্বাস করুন, অনেক দিন পর আমাদের মনে হলো বামতলার কথা। এতদিনে মনে পড়লো অনিতা দেওয়ানের কথা, তাও আবার আজকের দিনে। ভালো, খুব ভালো, আজকের দিনেই মনে পড়েছে, যেদিন ওই তিলোত্তমার জন্য বিচার চাইতে রাস্তা দখল করতে নামছেন মা বোনেরা, সেদিনই তৃণমূল অনিতা দেওয়ানের জন্য বিচার চাইতে রাস্তায় নেমেছে। বেশ করেছে, তাদের যেটা উচিত মনে হচ্ছে তারা সেটা করেছে। আরে অ্যাটলিস্ট এতদিন পর অনিতা দেওয়ানের কথা তো মনে পড়েছে, ওনারও তো সত্যি সত্যি সুবিচার পাওয়া উচিত। 13 বছর হয়ে গেছে, এতদিন মনে পড়েনি। এতদিন পড়েনি বলে কোনোদিন পড়বে না তার তো কোনো কথা নেই। তিলোত্তমার জন্য তাহলে আরেকজন অত্যাচারিতা আমাদের বাংলার লজ্জার ক্ষেত্র ছিল যেটা, সেটার সম্পর্কেও একটা আবেগ কাজ করছে। তাহলে জারি করুক, সেটা রাজনৈতিক দলেরই হোক, সেটা কোথাও গিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা হোক, কোথাও গিয়ে তিলোত্তমার প্রতিদ্বন্দ্বী হিসেবে অনিতা দেওয়ানকে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা হোক, যে চেষ্টাকে কারোর অপচেষ্টা বলে মনে হতে পারে। আমি খুশি, বিশ্বাস করুন, আমার মনে হচ্ছে এটাই তো হওয়া উচিত। এক এক করে যত অন্যায় অবিচার হয়েছে, যেগুলো এতদিনেও কারোর মনে হয়নি। হ্যাঁ, তৃণমূলই গত 11-13 বছরে শাসন ক্ষমতায় ছিল, মনে হয়নি, কিন্তু মনে হয়নি বলে মনে হওয়ানো যে উচিত, সেটাই তো কুণাল ঘোষ করেছেন, ঠিক করেছেন। পাক, আমরা তো চাই সুবিচারটা হোক। শুধু এটা না, এরকম যত যত ঘটনা হয়েছে, যা যা অভিযোগ ওই বাম আমলে হয়েছিল, তার আগে কংগ্রেস আমলে হয়েছিল, যেগুলো নিয়ে বারবার অভিযোগ তোলেন, বিভিন্ন সভায় বক্তব্য রাখেন, সেই সব কটার সুরাহা এবার হওয়া উচিত। সব কটার ক্ষেত্রে তদন্ত নতুন করে হওয়া উচিত, পুরো চ্যাপ্টার নতুন করে খুলে মানে পর্দা ফাঁস করে দেওয়া উচিত। যারা যারা অন্যায় করেছিলেন, যারা যারা দুষ্কৃতী, যারা যারা দোষী, তাদের শাস্তি দেওয়া উচিত। যদি তারা মরে গিয়ে থাকেন, অ্যাটলিস্ট তাদের সামনে আনা উচিত, চোখের সামনে। এইটাই হচ্ছে সত্যি, এরা দায়ী ছিলেন, আমরা সেটাই দেখতে চাই। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।
এতদিন দেখতে পাইনি, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা তিলোত্তমার কাছে কৃতজ্ঞ, তিনি প্রাণ দিয়ে আমাদের হয়তো ওই সমস্তগুলো ভাবতে মনে করিয়ে দিচ্ছে। আরেকটা কথা, এই কুণাল ঘোষ বা উদয়ন গুহ তারা যেটা বলছেন তার একটা সহজ সরল মর্মার্থ আছে, জানেন তো। এই সমস্ততে যাবেন না, অরাজনৈতিক বিষয়ে আপনাদের যাওয়া মানে নাটক, আপনাদের এই সমস্ত বিষয়ের মধ্যে ঢোকা মানে অন্যায়, নেশারু, মানে জঘন্য। এটার কোনো ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ এভরিথিং। আপনাদের কোনো মানে কি বলবো, আপনাদের কোনো যোগ্যতাই নেই সমস্ত করা, অথবা আপনারা যেগুলো করছেন সেগুলোর কোনো মূল্যই নেই। মূল্য কিসের আছে? তাদের কি করা উচিত, তাদের মানে আপনার আমার আমাদের মা বোনেদের, তাদের ওনাদের বিভিন্ন জনসভায় গিয়ে ভিড় করা উচিত, ওনাদের রাজনৈতিক সমাবেশ, ওনাদের মিটিং মিছিল সেগুলোতে ভিড় করা উচিত। তাহলে সেগুলোর মূল্য থাকে, জানেন তো। তখন কোথাও গিয়ে সেলফি টেলফি তুললে সেগুলো তো মহান কাজ, দেশ সেবা। আর এখন এগুলো চটকদারি, ঠিক তো? আমরাও তো জানি এগুলো চটকদারি। কেন চটকদারি? তার কারণ চট করে মানুষ যখন উত্তেজিত হয়ে ওঠেন এবং তারা যদি কোনো রাজনৈতিক শক্তির দ্বারা পরিচালিত না হন, তাহলে তো তারা তাদের যেটা মনে হচ্ছে তারা সেটাই করবেন, কিন্তু সেটাকেই তারা প্রতিবাদের অস্ত্র হিসেবে বেছে নেবেন। যেরকম বাড়িতে ডাকাত পড়লে মা বোনেরাও একটা সময় হাতের সামনে যা পেতেন তুলে নেন দেওয়ালে পিঠ থেকে গেলে, সেটা সাঁড়াশি, খাতা, খুন্তি, যা খুশি তাই হতে পারে, সেটাকে নাটক বলবেন? সুতরাং এটাই হওয়া উচিত, এটাই হওয়া উচিত। যেটা রাজনৈতিক দলের নেতারা বলছেন তাদের সেটা বলা উচিত, তারা সেটা বলতে অভ্যস্ত, তারা সঠিক মনে করেছেন, তারা বলেছেন। আমাকেও তো আমার কাজ করতে হবে, প্রশ্ন করা আমার কাজ, প্রশ্ন করব। এক, রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তো অনেক কমিশন হয়েছে। 2011-র পর থেকে এ রাজ্যে এখন পর্যন্ত মোট 13টা কমিশন তৈরি হয়েছে, যার জন্য রাজ্যের তহবিল থেকে খরচ হয়েছে 32,05,00,000 টাকা। কাশীপুর বরানগর গণহত্যা নিয়ে কমিশন হয়েছে, সাঁইবাড়ি হত্যাকাণ্ড নিয়ে কমিশন হয়েছে, আনন্দমার্গী হত্যা নিয়ে কমিশন হয়েছে, 21শে জুলাই কমিশন হয়েছে। কটার উত্তর জানা গেছে? সে যাই হোক, তৃণমূল নিয়েও তো আরও অনেক কিছু লোকের কাছে লোকের দাবি আছে, তাই না? তারা বিশ্বাস করেন, তৃণমূল সমর্থকরা বিশ্বাস করেন যে এইবার অন্তত 21শে জুলাইয়ের দোষীরা শাস্তি পাবে, এইবার অন্তত তাপসী মালিক সুবিচার পাবে। এগুলো তো তৃণমূল সমর্থকদেরও দাবি। আচ্ছা, তৃণমূল তো বামতলা নিয়েও কমিশন করতে পারতো, এতদিন করেনি কেন? কেন রাজ্যে ক্ষমতায় আসার 13 বছর পর বামতলার কথাটা মনে পড়ছে? দেখুন, কোথাও গিয়ে একটা দ্বিধা দ্বন্দ্ব বা সামনে আরেকটা কম্পিটিটর তৈরি করে কোথাও গিয়ে আবেগটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা, বা একটার বিরুদ্ধে আরেকটাকে লড়িয়ে দেওয়ার চেষ্টা, এরকম কিছু নয় তো। যা খুশি হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূলের ওই প্রাক স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে বাম আমলের সমস্ত ঘটনা মনে করিয়ে দিয়েছেন। বলেছেন যাদের আমলে বামতলা হয়েছে, নন্দীগ্রাম হয়েছে, তারা একটার পর একটা আন্দোলনে নামছেন। তারা নাকি এই সরকারকে উৎখাত করার চেষ্টা করছেন। এই যে আজকের মা বোনেরা রাস্তায় নেমেছেন, রাত দখলের যে অভিযান, সেটা কি তাহলে ক্ষমতাচ্যুত করার উদ্যোগ? এরম ভাবছেন? এত শক্তিশালী? আচ্ছা, বামতলা যেমন ভাবাচ্ছে, তার মানে আরও অনেক কিছু ভাবাচ্ছে। তাহলে তো ভাবতে হবে যে আরজি করে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর এই রাজ্যের মহিলারা যেদিন স্বতঃস্ফূর্তভাবে পথে নামছেন এবং কোথাও গিয়ে রাত দখলের ডাক দিচ্ছেন, ইতিমধ্যেই নামতে শুরু করেছেন, সেটারও কোথাও গিয়ে বদহজম হয়ে গেছে বলেই তার কম্পিটিটর তৈরি হয়ে আসছে। আমি সিপিএমকে জিজ্ঞেস করব, মনে পড়ে বামতলায় ডক্টর অনিতা দেওয়ানের কথা?
যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল বামফ্রন্ট সরকার আজকে ভুলে গেছেন? 19 জন আনন্দমার্গীকে জীবন্ত বালিগঞ্জ বিজন সেতুর ওপর পুড়িয়ে মেরেছিল কারা সিপিএম দল? আমি আপনাদের কাছে জানতে চাইছি। বানতলা ধানতলা থেকে উন্নাও হাতরাস, তাদের হাত রক্তে রাঙা, তাদের তৈরি করে সাজিয়ে দেয়া পাতা ফাঁদে যাতে পা না দেন, আমরা মানুষকে সেই সতর্ক সচেতন করার জন্য আবেদন করেছি। আজকে কোনো মহিলা এবং দিনহাটার যারা রাতেও কোনো সময় স্বামী যদি এসে অত্যাচার করে বা জুলুম করে আমাকে ফোন করে, তাদের মধ্যে কেউ যখন রাস্তা দখল করার কথা বলে যে রাস্তা দখল করলেই নারী স্বাধীনতা ফিরে পাওয়া যাবে, তখন আমার বক্তব্য যে ওই সময়টা আর ফোন করবেন না, ওই সময়টাও নারী স্বাধীনতাকে বজায় রাখবার জন্য স্বামীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এটা একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে কেউ যদি কিছু করে তার সাথে এটা করা উচিত না। আমি আবার বলছি, এটা একটা অন্য মাত্রার ইস্যু, যে ইস্যুটাকে, যে দাবিগুলোকে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই সমর্থন করছে। দয়া করে কেউ, সে আমার দলের হোক, বিজেপির হোক, সিপিএমের হোক, কংগ্রেসের হোক, নকশালের হোক, এসইউসিআইয়ের হোক, দয়া করে এই ইস্যুটাকে নিয়ে কোনোভাবে রাজনীতিকরণ করবেন না, এটা আমার আবেদন। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। সবাই সব কিছু বলে ফেললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও বললেন, আর সেখানে দেখুন শান্তনু সেনকে বলতে শুনলাম এগুলো নিয়ে রাজনীতি করবেন না। আচ্ছা, যেখানে রাজনীতি রয়েছে বলে মুখ্যমন্ত্রী নিজে বলছেন, সেখানে রাজনীতি নেই, এটা শান্তনু সেন কী করে জানবেন বলুন তো? জানলেনই বা কী করে? হ্যাঁ দেখুন, এবং আরেকটা জিনিস মনে হচ্ছে, কুণাল ঘোষ এই যে ধর্ণাটা দিলেন, মানে কোনো জিনিসে কিছুর প্রতিবাদে বা কারুর বিরুদ্ধে কেউ তো কোনো ধর্ণা দেয়, কোনো দাবি তোলে, উনি রাজ্য সরকারের নজর ফেরানোর জন্য তাহলে ধর্ণা দিচ্ছেন। তাহলে রাজ্য সরকার, তার দলের সরকার, তারাই কি এতদিন ভুলে মেরে দিয়েছিল এই সমস্ত কিছু? কুণাল ঘোষ আজ নিজের দলের সরকারকে মনে করাতে নামলেন। অনিতা দেওয়ানের কথা, ডক্টর অনিতা দেওয়ানের কথা, সফল হয়েছেন, মুখ্যমন্ত্রীরও মনে পড়ে গেছে, আমরা বুঝতে পারছি। দেখুন, আরজি করের ঘটনার পর থেকে অবশ্য দেখছি কোথাও গিয়ে তৃণমূলের বিভিন্ন নেতার মতামতটা না ঠিক এক লাইনে যাচ্ছে না, ম্যাচ করছে না। এই যেরকম শুনলেন শান্তনু সেনের মতামত, এবার সংবাদ মাধ্যমে শান্তনু সেন বলেছেন যা ঘটেছে, তারপর নাকি দলকে ডিফেন্ড করতে পারছেন না। সত্যি কথাই তো, অকারণে তিনি এই জন্যে হয়তো তিনি মনে করছেন যে দলের এর মধ্যে দোষ নেই, সুতরাং আলাদা করে ডিফেন্ড করার দরকারই নেই। এটা একটা ব্যাখ্যা হতে পারে, অথবা এটাও হতে পারে এমন সব কাণ্ড কারখানা ঘটছে, দলকে ডিফেন্ড করার সুযোগও নেই। এবার দেখার বিষয় যে এবার তৃণমূলের 11 জন মহিলা সংসদ, তিনি তো লোকসভায় গেছেন, সেখানে তারা এই আরজি করটাকে নিয়ে যাবেন কি? শীতকালীন অধিবেশনে আরজি কর নিয়ে তাদের তো ছেড়ে কথা বলবেন না বিজেপি সাংসদরা, এটা বোঝা যাচ্ছে। হয়তো সেটা আগামাজ করেই মহুয়া মৈত্র ঘটনার নিন্দা করেছেন, আর স্বচ্ছ এবং নিরপেক্ষ ঘটনার তদন্তের দাবি করেছেন আর কি। এতদিন তো সেভিয়ার হিন্ডেনবার্গ নিয়ে মেতেছিলেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধীও, তিনিও অবশেষে মনে করেছেন যে এটা বড় ঘটনা। তো এরকমভাবে গোটা দেশ জুড়ে ডাক্তাররা সবাই স্ট্রাইকে বসে গেছেন, ধর্মঘট করছেন, বাংলায় এরকমভাবে। এটা দেখুন, ওই একটা সময় বলা হতো না, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো, গোপাল কৃষ্ণ গোখেলের সেই কথাটা মনে হচ্ছে আবার সত্যি হচ্ছে। এরকম জিনিস মানে বাংলা কেন, ওটা ভারত দেখেনি এরকম স্বতঃস্ফূর্ত এইভাবে মানুষজনের রাস্তায় নেমে আসা, এটা একটা অভূতপূর্ব জিনিস হচ্ছে। অন্তত এইটা জীবদ্দশায় যে দেখলাম, একদিনের জন্যে হোক, এটা মনে রাখবো, বাঙালি প্রতিবাদ করতে পারে। ওই স্বাধীনতা সংগ্রামের সময় বাঙালি কী করেছিল আমরা জানি না, তারপর তো আমাদের বিভিন্ন রকমভাবে দেগে দেওয়া হয়েছে, কিন্তু এটা একদম প্রতিবাদী। এরা স্বতঃস্ফূর্তভাবে, মানে দল মত নির্বিশেষে মানুষজন নামতে পারেন পথে। আজকে দেখছি, আরও দেখবো, হয়তো যত সময় যাবে আজকে দেখবো, হয়তো এমন কিছু দেখবো আজকে যেটা
আমরা কেউ কখনো ভাবতে পারেনি। রাহুল গান্ধী হয়তো ভাবতে পারেন, যেটুকুনি এখন অবধি সম্ভাবনা দেখেছেন সেটাও হয়তো ভাবতে পারেননি। তাই জন্য যখন বুঝেছেন তখন এই নারকীয় হত্যালীলা নিন্দে করার সময় পেয়েছেন, পোস্ট করেছেন হিন্দিতে। তার মানে শুধু ইন্টেলেকচুয়াল এলিট শ্রেণী নয়, রাহুল হিন্দিভাষী গোটা উত্তর ভারতকে বাংলার পরিস্থিতিটা ব্যক্ত করেছেন এবং প্রমাণ ধামাচাপা দেওয়ার অভিযোগ করেছেন। আচ্ছা, রাহুল আরজি করের সঙ্গে হাথরাস, উন্নাও, কাটোয়ার উল্লেখ করে যে কাণ্ডটা করেছেন তাতে কি দাঁড়ালো বলুন তো? তৃণমূল আর বিজেপিকে গিয়ে এক বেঞ্চে বসিয়ে দিলেন রাহুল, অন্তত বসানোর চেষ্টা করলেন নাকি? দেখুন, একটা তো ঘটনা, এটা রাজনীতি, এই জায়গাটা রাজনীতি। জোটে থাকলে শরিকদের এরকম চাপে রাখতে হয়, কারণ রাহুল গান্ধীর জায়গা বাছাইয়েও তো বাজ বিচার রয়েছে। বিজেপি আর তৃণমূল শাসিত রাজ্যগুলোর নাম করেছেন, কিন্তু কয়েক মাস আগে ওই কংগ্রেস শাসিত কর্ণাটকে যে কংগ্রেসের কাউন্সিলরের মেয়েকে প্রকাশ্যে কুপিয়ে মারা হয়েছে তার উল্লেখটুকুও করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বেহালার ম্যান্টনে পাল্টা প্রশ্ন তুলে দিয়েছেন যে কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে কি কখনো এরকম কিচ্ছু ঘটেনি? দেখুন, এগুলোকে না ওই ফ্রেন্ডলি টাসেল বলে আর কি, বন্ধুত্বপূর্ণ সংঘাত এরকম হয় জোটের মধ্যে, জোটগত সংঘাত। কিন্তু এই যে যেভাবে দেখছেন আস্তে আস্তে হালকা হালকা করে গোটা বিষয়গুলোর মধ্যে রাজনীতির খেলাটা চলছে, এবার যেভাবে দেখছেন যে কোথাও গিয়ে কেউ নিন্দা করছেন একই দলের লোক, আবার কোথাও গিয়ে সেটার সঙ্গেই আবার বিরোধিতাটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে, তাহলে তো দ্বন্দ্ব লেগে যাচ্ছে মশাই। মাথার মধ্যে সব কিছু তালগোল পাকিয়ে যেতে হবে। কে কে কী বলেছেন আপনাদের একটু মনে করাই। সে কবে, যেদিন ঘটনাটা ঘটলো সেদিনের কথা মনে পড়ুন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম তীব্র নিন্দা করলেন, বাবা মার সাথে সঙ্গে সঙ্গে কথা বললেন। সাম্প্রতিককালে যে কোনো ঘটনায় তারা সাজানো ঘটনা বলেছেন, অস্বীকার করার চেষ্টা করেছেন, কিচ্ছু করলেন না। সরাসরি ব্যাপারটাকে মেনে নিয়ে বাবা মার সাথে কথা বলে আশ্বস্ত করলেন সুবিচার পাবে এবং কড়া শাস্তি, মানে একদম ফাঁসির দাবি করে দিলেন। এবং তার থেকেও এক ধাপে গিয়ে প্রথম দিনই বলে দিলেন প্রয়োজনে বাবা মা যদি চান সিবিআই তদন্ত দেবেন। মানে নিজেকে ছাপিয়ে যাবেন, নিজেদের যা যা তখন পর্যন্ত করেছেন বলেছেন সমস্ত কিছু পেরিয়ে যাওয়ার জন্য তিনি তৈরি আছেন। সেটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। এই বার্তাই তো তার মতো জননেত্রীর কাছ থেকে মানুষজন পেতে চায়। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও তো মানুষের মন পড়ে ফেললেন, মনের কথা, মুখের কথা তার মুখে উঠে এলো। বললেন তো তিনি, এরা যা করেছে এটা নরাধামের মতো, এদের ওই কোথাও গিয়ে এনকাউন্টারকে সেটাকে আইনসম্মত করে দেওয়া উচিত, এটাই একমাত্র শাস্তি হতে পারে। তিনি যখন এগুলো বলেছেন না, কোথাও গিয়ে মানুষজনের মনের দাবি, মনের ভাবনা, ক্ষোভ, রাগ যা যা থাকে সব কিছুর সঙ্গে কোথাও গিয়ে তাদের বক্তব্যটা একদম মিলে গেছে। এবার সেইটার সঙ্গে তারপর আস্তে আস্তে বিষয়গুলো কিভাবে বদলালো খেয়াল করুন। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে যাবতীয় রাগ ওখানকার ছাত্রছাত্রীদের, আরজি করের ছাত্রছাত্রীদের, সেটা ওই অধ্যক্ষের বিরুদ্ধে, প্রিন্সিপালের বিরুদ্ধে, সন্দীপ ঘোষ। কোন সন্দীপ ঘোষ? যার বিরুদ্ধে অতীতে একাধিক বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে, কমিশন হয়েছে, কমিশনে সেগুলো লিপিবদ্ধ হয়েছে, প্রমাণিত হয়েছে, তাকে বদলি করা হয়েছে। তারপর সে নিজের অদ্ভুত দক্ষতায় অথবা কারোর দুর্বলতার সুযোগ নিয়ে আবার ফিরে এসছে বহাল তবিয়তে ওই প্রিন্সিপালের চেয়ারে। সেই সন্দীপ ঘোষ সবার সামনে দাঁড়িয়ে বললেন, এত হেনস্থা, লোকজন যা বলছে এগুলো সহ্য হচ্ছে না, এক মেয়ের মৃত্যু হয়েছে, সেই জন্য তিনি পদত্যাগ করছেন, চাকরি ছেড়ে দিচ্ছেন, সরকারি চাকরি ছেড়ে দিচ্ছেন। তিনি ছেড়ে দিলেন, মুখ্যমন্ত্রী ধরে নিলেন, বলেন বোঝানো হচ্ছে ওকে। এবং তারপরেই দেখলাম বিকেলের মধ্যে সরাসরি তিনি ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপালের চাকরিটা পেয়ে গেলেন। অদ্ভুত একটা উল্টোমুখী স্টেপ নয়? আগের বক্তব্য ফাঁসি চাওয়া, আর অধ্যক্ষের ক্ষেত্রে অন্যরকম, মানে একদম জনমানসে যে ধারণা, যে বক্তব্য তার উল্টো পথে হেঁটে একদম উল্টো একটা সিদ্ধান্ত না কেন? এবার আরও দুজন,
সুখেন্দু শেখর রায় সাংসদ, তার কথা বলবো। এখন যেটুকুনি বলি সেটা হচ্ছে তিনি কিন্তু এই গোটা বিষয়টার মধ্যে শুধু সামিল হননি, নিজের মতো করে প্রতিবাদ করেছেন, নিজের মতো করে ধর্ণা দিয়েছেন এবং নিজের মতো করে আঙুল তুলেছেন ওই সন্দীপ ঘোষের দিকে। অর্থাৎ আরও আছেন, আরও বেশ কয়েকজন, মনোরঞ্জন ব্যাপারী আছেন এবং তারপর ওই কোথাও গিয়ে ফিরহাদ হাকিম তো রয়েছেন। প্রথম দিনই বলেছিলেন যে তিনি ভীষণ রকম দুশ্চিন্তায় পড়ে গেছেন, তারও মেয়ে রয়েছে। একরকম মন বুঝে মানুষের মনের সঙ্গে সঙ্গতিপূর্ণ বক্তব্য ছিল, স্টেপস ছিল, আর তারপরেই ঠিক উল্টোমুখী বেশ কিছু পদক্ষেপ। কুণাল ঘোষদের বক্তব্য, উদয়ন গুহদের বক্তব্য একই দলের ভেতর থেকে। তাহলে কি আসলে কোথাও গিয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা, ধাঁধায় ফেলে দেওয়ার চেষ্টা? সাধারণ মানুষের আন্দোলন তো, সাধারণ মানুষের বেরোনো তো, তাদের কিন্তু গুলিয়ে দেওয়া খুব সহজ, কারণ তারা তো রাজনীতির প্যাঁচ ঘোষ বোঝেন না, তাই না? সেটাই কি কোথাও গিয়ে কেউ চাইছিলেন? দেখুন, আজকের দিনে এই জিনিসগুলো যদি মনের মধ্যে ওঠে, সেগুলো কি কোথাও সেটাকে এড়িয়ে যাওয়া যায়? কেউ কি ভেবে নিচ্ছেন যে এমনভাবে পুরো বিষয়টাকে তৈরি করতে হবে যেটা এমন কোথাও গিয়ে যেন সেটা ওই বাংলাদেশের মতো কিছু একটা না ঘটে যায়? বাংলাদেশ কি কোথাও গিয়ে কারোর মনে কাজ করছে? দেখুন, এই বক্তব্যগুলোকে উড়িয়ে দেওয়া যাবে না। আজকে আপনারা রাস্তায় নেমেছেন, সিপিএম বিজেপি, আপনারা রাজনীতি করছেন, ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি, আমি ক্ষমতার মায়া করি না। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক, তারপরে আপনাকে বলবো। ওনারা এটা বলেছেন আমায়, আমাকে যত পারেন অসম্মান করুন, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বাংলা আমাকে অসম্মান করলে বাংলার যে বদনাম করছেন এটা কিন্তু ছেড়ে কথা বলবো না। বাম রামের চক্রান্ত বাংলায় অশান্তি করার জন্য, তাদের বিরুদ্ধে আমাদের মিটিং আন্দোলন হবে। রামায়ণে আপনারা শুনেছিলেন, আমি এখানে বলি, এখানে লঙ্কা কাণ্ড করা অত সহজ নয়। মানুষ বুঝবে, আস্তে আস্তে আপনারা বুঝবেন আসল রহস্যটা কোথায়। আর একটা মহিলার বিচারের দাবিতে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, ভাইদের দায়িত্ব নিতে হবে বোনদের রক্ষা করার। যারা যে প্রান্তে কাজ করেন তাদের কি একটা দায়িত্ব থাকবে না যে আমাদের বোনদের দায়িত্ব আমাদের ভাইরা নেবে? মমতা বন্দ্যোপাধ্যায় থেকে উদয়ন গুহ, নেতৃত্ব থেকে মন্ত্রী, সবার বক্তব্যটার মধ্যে কীরকম মহিলা শক্তির সম্পর্কে কী পরিমাণ সম্মান, কী পরিমাণ ভরসা ফুটে বেরোচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন তো, একটা ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে তাহলে কি ভাইরা দায়িত্ব নেবেন? ভাইদের দায়িত্ব নিতে হবে। আচ্ছা, ভাইরা ছাড়া বোনেরা সফল হবেন না, এটাই কি তিনিও মনে করেন? তিনি যিনি নিজে একা লড়ে একটা 34 বছরের বাম শাসনকে উৎখাত করে দিয়েছেন, তিনি এরকম ভাবেন? নাকি তিনি সকলের নিরাপত্তাটা নিশ্চিত করতে চাইছেন? মানে সাধারণ বুদ্ধিতে যেটা ধরা যায় না সেটাকেই তো ওই ফুটবলের পরিভাষায় ড্রিবল বলে। একবার এদিকে দিয়ে একবার এদিকে, ডান দিক দেখিয়ে বাঁ দিকে যাওয়া, বাঁ দিক দেখিয়ে ডান দিকে যাওয়া, এটা বিপক্ষে বোকা বানিয়ে বল নিয়ে যাওয়া আর কি। খেলার মাঠে এগুলো জিনিসগুলো থাকে। অনেকদিন পর রাজনীতিতে, আসলে রাজনীতি তো আর ঠিক রাজনীতি নেই, খেলা হয়ে গেছে। তা সেইখানটাতে আমরা দেখলাম এই বারবার গোটা বিষয়টাকে একবার এদিকে একবার এদিকে, এদিক দেখানো হচ্ছে একরকম মনে করছে, দেখলেন ওদিকে বল চলে গেছে। এইটা দেখতে পাচ্ছি, জানেন তো, ধাঁধায় ফেলে দিচ্ছে। মানে ডিফেন্ডাররা ঠিকমতো সামলাতে না পারলে উল্টে পড়ে যান। হ্যাঁ, সাধারণ মানুষ আমরাও তো রাজনীতিকদের এই ভাঁজাভাঁজি, মানে ফুটবলের পরিষেবায় এটাকে ভাঁজ বলে, সেই ভাঁজে পড়ে যেতেই পারি। কিন্তু একটা ঘটনা, সেটাও খেয়াল করতে হচ্ছে, জানেন তো,
প্রথম থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত আর কি প্রত্যেকটা ক্ষেত্রে শাসক এবং বিরোধী পুরো পরিসরটা এবং সাধারণ মানুষ পুরো পরিসরটাই দখল করে নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রেও তো নিলেন, কিন্তু সবটা দখল করতে গিয়ে কোথাও গিয়ে তিনি নিজেই সেই প্রসঙ্গটা টেনে নিয়ে এলেন না তো, উৎখাত করার প্রসঙ্গ। নিজেদের মনের মধ্যে কোথাও গিয়ে তার মানে বিষয়টা রয়েছে, সেটাই প্রকাশ করে দিলেন না তো। এটা কিন্তু ভাবতে হচ্ছে, এগুলো কারোর মাথায় ছিল না। আজকের পর মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর মনে হচ্ছে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। আজ বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত যোধপুর পার্কে ধর্নায় বসেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। বলছিলাম তিনি এমন এমন সব বিষয় নিয়ে বলেছেন, আর এমন বিষয় নিয়ে তিনি কোথাও গিয়ে এই আন্দোলনটা মানে নিজের ব্যক্তিগত আন্দোলন ধর্না সেটা করছেন, সেটা দেখে ধাঁধায় পড়ে যাওয়ার কথা। আমরা একটা 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 করে দেখাচ্ছি, একবার ডান দিকে একবার বাঁ দিকে, একবার ডান দিকে একবার বাঁ দিকে, সবটাই কিন্তু তৃণমূলের লোকেরা। এতক্ষণ উদয়ন গুহ দেখেছেন, কুণাল ঘোষ দেখেছেন, এবার একটু সুখেন্দু শেখর রায় দেখুন। প্রথমত হসপিটালের সব জায়গায় সিসিটিভি আছে, ঠিক ওই জায়গাতে নেই। এটা কেন? এটার উত্তর খুঁজতে হবে। এটার উত্তর খুঁজতে হবে যে ওকে ওই সেমিনার হলের মধ্যেই এই কাণ্ড ঘটানো হয়েছিল, নাকি ওই পাশের ঘরটায় করে নিয়ে তারপর তাকে লাশটাকে নিয়ে এসে সেমিনার হলে ফেলা হয়েছিল। এই প্রশ্ন উঠতে পারে। নইলে হঠাৎ করে ওই ঘরটা আজকেই ভাঙবার দরকার পড়লো কেন? এই প্রশ্নগুলোর তো কোনো সদুত্তর নেই, কোথাও নেই, কোনো ব্যাখ্যা নেই। যে সারা বাংলার মানুষ যেটা চাইছেন, আমরাও তা সেটা চাইছি যে সত্য সামনে আসুক। এটা একটা লোকের কাণ্ড না, ওকে তো শাস্তি দেওয়া উচিতই। তার সাথে সাথে ওর সাথে যারা এই ব্যাপারটার সঙ্গে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের প্রত্যেককে ধরতে হবে। হাসপাতালের যিনি প্রধান, তিনি তো অরণ্যদেবের মতো ঘুরে বেড়াচ্ছেন বাউন্সার নিয়ে। তিনি বলেন আমি পদত্যাগ করে দিলাম, সরকারি চাকরি ছেড়ে দিলাম। তার কয়েক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সে আরেক জায়গায় অধ্যক্ষের পদ মানে অলঙ্কৃত করছেন। এবং তার যা কাণ্ড কাগজে বেরোচ্ছে, তিনি নাকি প্রতিটি টেন্ডারে 20% করে কমিশন নিতেন। চারপাশে তার মানে বিভিন্ন ধরনের সহমর্মিতা সমর্থন ঢেউ নেমেছে। কিছু কিছু জিনিস, কিছু কিছু সমর্থন দ্বন্দ্বও জাগাচ্ছে মনের মধ্যে, আবার কিছু কিছু ভরসাও যোগাচ্ছে যে ভাবনা চিন্তা সবার মধ্যেই সমানভাবে একই খাতে চলছে। দেখুন, মেট্রো রেল অতিরিক্ত মেট্রো চালাবে বলে ঠিক করেছে। বেশ কিছু অ্যাপ ক্যাব বা বাইক রাস্তায় থাকবে, মানে একটা সলিডারিটি, একাত্মবোধ, সমর্থন। আচ্ছা, এই সঙ্গে এত সাধারণ মানুষের একাত্ম হয়ে যাওয়া, যে জিনিসটা কেউ কখনো দেখেনি, দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষজন সবাই পথে নেমে এসছেন। রাস্তাই একমাত্র রাস্তা বলে মানুষজন সবাই পায়ে পা মেলাচ্ছেন। মানে প্রচারের আলো আজকের দিনের জন্য এই অন্ধকার রাতে, সে হাওয়াতে গা ভাসাতেই কি বুদ্ধিজীবীদের বিবেকও কোথাও গিয়ে জেগে উঠেছে। অপর্ণা সেন কাল আরজি করে গেছিলেন, গো ব্যাক ধ্বনিও শুনেছেন। আজ সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদী কবিতা পোস্ট করেছেন নচিকেতা। জানি না মানুষজন তার তলায় কি বলছে। শুধু এটাই মনে হচ্ছে এতদিন সবাই জলটল মাপছিলেন নাকি, বুঝতে চাইছিলেন স্রোতে গা ভাসাবেন কি গা ভাসাবেন না। যখন বুঝেছেন যে শহর কলকাতার বুকে ঘটে যাওয়া একটা ঘটনা পুরোপুরি লাইমলাইটে চলে এসছে, তখন কি তারা আলো কেড়ে নিতে হাজির হলেন? বুঝলেন যে ভেসে থাকলে, এর মধ্যে জুড়ে থাকলে প্রচার পাওয়া যাবে, প্রচারের আলো সব টেনে নেওয়া যাবে। হয়তো কিছুটা বিতর্ক বাঁধিয়েও দেওয়া যাবে বিভিন্ন বক্তব্যে, হয়তো তাতে কোথাও গিয়ে আন্দোলনের মূল গতি বা মূল গতি মুখ সেটা একটু ইধার উধার হয়ে যেতে পারে, দ্বিধা বিভক্ত হয়ে যাবে মানুষজন। এসব ভেবেই কি এতদিন পর তিলোত্তমার বিচার চেয়ে এরা সরব হলেন? যদিও তিলোত্তমার ঘটনার আগে রাজ্যে কিন্তু বেশ কিছু ঘটনা ঘটে গেছে সাম্প্রতিককালে। ওই কামদুনি হাঁসখালির কথা নয় সরিয়ে রাখলাম, একদম রিসেন্ট পাস্ট। তাহলে তো ওই কোচবিহারের মাথা ভাঙায় এক মহিলাকে বিবস্ত্র করে গ্রামে ঘোরানোর অভিযোগ সামনে এসছে। 1 কিলোমিটার নিয়ে যাওয়া হয়েছিল। চোপড়া এক মহিলা আর একজন পুরুষকে রাস্তায় বেঁধে তালিবানিভাবে পিটিয়েছে জেসিবি।
সেই ছবি ভাইরাল হয়েছে। কুলতলিতে জামাল সর্দারের বাড়িতে শিকলে বেঁধে মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে মহিলাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অত্যাচার করার অভিযোগ উঠেছে। কোনো ক্ষেত্রে কিন্তু বুদ্ধিজীবীদের বিবেক বা বুদ্ধি কোনোটাই জাগতে দেখিনি, জানেন তো। তাহলে কি আমরা যেটা ভাবছি সেটাই ঠিক? যেখানে প্রচারের আলো বেশি সেখানেই বুদ্ধিজীবী বেশি, সেখানেই প্রতিবাদের মুখ হয়ে ওঠার চেষ্টা। কিছু ভাঙছে, কিছু খসে যাচ্ছে। বইয়ের পাতায় কার আঙুল, এক্ষুনি যাবে অন্য পাতায়। দিগন্ত থেকে ভেসে আসছে বিসর্জনের সুর। ঘুম ভাঙার পর যেন আমার মন ভালো হয়ে যায়। মন ভালো নেই তিলোত্তমার। এক তিলোত্তমার পরিণতি ঘুম ভাঙাচ্ছে আর এক তিলোত্তমাকে। কিন্তু সবার ঘুম কি ভাঙছে? কারো ঘুম ভাঙে ভিড় দেখে, কারো ঘুম ভাঙে নড়বড়ে নীড় দেখে। তুমি এসো না এই বিচারবিহীন পৃথিবীতে, তুমি এসো না। কারো ঘুম ভাঙে লাগাতার চিল চিৎকারে। প্রতিবাদ সেটা কি সিলেক্টিভ? বুদ্ধির গোড়ায় জল লাগে, সার লাগে, তারপর বুদ্ধিরা ডালপালা মেলে সাজানো বাগানে। আরজি কর নড়াচড়া বাড়ছে, তাই কি প্রতিবাদ? কেউ পথে, কেউ গানে, কেউ আবার সামাজিক মাধ্যমে। অন্যায়ের বিরুদ্ধে সরব। সব অন্যায়ের বিরুদ্ধে নয় কেন? চোপড়ায় জেসিবি পিটিয়েছিল মহিলাকে। মাথা ভাঙায় মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। সন্দেশখালীতে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ ওঠে। কুলতলিতে মহিলাকে শিকলে বেঁধে মারধরের অভিযোগ ওঠে। দিনের পর দিন ধরে জায়ান্টদের অত্যাচারের অভিযোগ ওঠে। অভিযোগ অনেক, অজস্র। সব প্রতিবাদে তো সবার ঘুম ভাঙে না। আরজি করে তিলোত্তমাকে খুন আর ধর্ষণ করা হয়েছে। গর্জে উঠেছে সমাজ। কেউ কেউ অবশ্য শুরু থেকে সোচ্চার। তারা প্রশ্ন করছেন, প্রশ্ন তুলছেন। যেটুকু শুনতে পেয়েছি যে প্রশাসন বা পুলিশের তরফে একটা যেন প্রচেষ্টা হয়েছে এই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার। আমরা কলকাতা শহরে যদি নারী নিরাপত্তার ব্যবস্থা না করতে পারি, একটা হাসপাতালের মধ্যে না করতে পারি, তাহলে দূর দূরান্তে কোথায় কি চলছে। সহনাগরিকের জন্য নাগরিক ব্যানারে, কেউ কেউ আবার লাগাতার পথে, যদিও সেই পথেও পক্ষপাতের কাঁটা থাকে। মাঝে মধ্যেই নামতে হয়। এই সরকারের আমলে এরকম একটা কুৎসিত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামবো না তো কোথায় নাম? দেখুন, এরা যখন কিছু করেন না তখন এইসব সংশয়গুলো ইদানিং আমাদের মনের মধ্যে ভীষণ নাড়া দেয়, জানেন তো। এদের বাদ দিয়ে আমরা একটু স্বাবলম্বী হতে পারি না? দেখুন, যাই হোক, মানে প্রশ্ন থাক, সংশয় থাক, বুদ্ধিজীবীরা জেগে উঠেছেন, এটাই নিশ্চিন্ত। তিলোত্তমার তদন্ত সিবিআইয়ের হাতে চলে গেছে। মধ্যরাতে প্রতিবাদে সামিল হওয়ার কথা থাকলেও আরেকবার দেখাই, কলকাতার বিভিন্ন প্রান্তে, জেলায় বিভিন্ন জায়গায় মানুষজন তিলোত্তমার জন্য পথে নেমে পড়েছেন। একটা স্বতঃস্ফূর্ত আবেগের কথা বলছিলাম না, সেটা ভুল ছিল না, বুঝতে পারছি। নাহলে কেন এত তাড়াতাড়ি নির্দিষ্ট সময়ের আগেই পথ ঘাট সব দখল করে নেবেন প্রতিবাদীরা? তাহলে আর বাকি থাকলো কি? রাত ও তো দখল হয়েই যাবে। দেখুন, রাতের দখলে দিনের সূর্য উঠবে কিনা জানি না, কিন্তু এটা জানি তিলোত্তমার ধর্ষণ আর খুনের বিষয়ে এখন অনেক কথা বলার আছে, যে কথাগুলো না বললেই নয়। দিদি, বাংলায় সম্মানসূচক সম্বোধন। এবার পদ্মাপাড়ে বাংলার দিদিকে বলে আপা। আজ থেকে কয়েক মাস আগে পর্যন্ত ওই পদ্মাপাড়ের রাজনীতিতে আপা বলতে শেখ হাসিনাকে বোঝাতো, খালেদা জিয়াকে বেগম বা ম্যাডাম বলা হতো। এখন অবশ্য বাংলাদেশের রাজনীতি থেকে আপা শব্দটাই মুছে গেছে। ভাগীরথীর তীরে যদি এখনও মানুষ দিদি বলতে কাউকে চেনেন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে দিল্লির তাবড় নেতা তৃণমূল নেত্রীকে ওই নামেই তো সম্বোধন করেন। এখনও তিনি বাংলার দিদি। কিন্তু আপনি যদি আরজি কর চত্বরে যান, তারা দেখবেন সেখানকার জুনিয়র ডাক্তার আর ডাক্তারি পড়ুয়াদের মধ্যে দিদি শব্দের মানেটা আলাদা। তিলোত্তমা,
দায়িত্ব নেওয়ার পর ফরেন্সিক এভিডেন্স সংগ্রহ করতে আজ আরজি কর হাসপাতালে পৌঁছয় সিবিআইয়ের তদন্তকারীরা। 71-এ ওই ঢাকায় যখন ভারতীয় ফৌজ পৌঁছেছিল না, তখন যেরকম অভ্যর্থনা পেয়েছিল, আরজি করে সিবিআইকে সেরকমই ওয়েলকাম দিয়েছেন পড়ুয়ারা। অপরাধ নেবেন না, কিন্তু যা দেখছি সেটা তো বলতেই হবে। রাজ্য প্রশাসনের প্রতি এরকম অনাস্থা, এমন বিতৃষ্ণা, এটা রাজ্যের জন্য ভালো বিজ্ঞাপন নয়। রাজ্যের মানুষ হিসেবে এটাও আমাদের ভালো লাগার কথা নয়, কিন্তু এটাও তো ঘটনা। এই অনাস্থা, এই বিতৃষ্ণা গত 13 বছরে এইভাবে জেঁকে বসতে দেখিনি। তাও কারা দেখাচ্ছে? যারা ওই অল ইন্ডিয়া প্রবেশিকা নিট সেই সব ক্লিয়ার করে ডাক্তারি পড়েছে বা পোস্ট গ্র্যাজুয়েট করছে, এমডি করছে, মানে মেধাবী ছাত্র সমাজ, ভবিষ্যতে যাদের হাতে রাজ্যবাসীর প্রাণের দায়িত্ব থাকবে, তারা বলছেন রাজ্য পুলিশের হাতে তদন্তের দায়িত্ব যদি থাকতো তাদের বিশ্বাস থাকতো না। কিন্তু এই সমস্তর বাইরেও পুলিশ, সিবিআই, সব কিছুর বাইরেও সবথেকে বেশি কানে লাগছে ওই সম্বোধনটা দিদি। অন্তত আরজি করে দিদির মানে বদলে গেল নাকি? আমরা জাস্টিস চাই, আমার দিদির বিচার চাই, আমরা আর কিচ্ছু চাই না, আমরা দিদির বিচার চাই। আমরা সিবিআই ফার্স্ট থেকে চাইছিলাম সিবিআই হোক, এখন আমাদের ডিমান্ড পুরো হয়েছে, আমরা খুব খুশি। আমরা চাইছি সিবিআই এসছে, তারা প্রপারভাবে সঠিকভাবে তার ইনভেস্টিগেশন করুক এবং যে সঠিক কালপিট তাকে ধরবে রাখুক উইথ প্রপার এভিডেন্স। আমরা চাই যথেষ্ট এভিডেন্সের সহিত যে সত্যি সত্যি এই ঘটনা করেছে তাকে ধরা হোক এবং তাকে যত শাস্তি হোক এবং যত দ্রুত সম্ভব এই কাজটা করা হোক। আমরা সবাই চাই সিবিআই যাতে সঠিক তদন্ত করে আমাদের যে দিদির যাতে জাস্টিস আমরা পাই, সেই জন্য আমরা আমাদের আবেদন আমরা প্রকাশ করছি। আমাদের সিবিআই যেন এই ঘটনাটার গুরুত্বটা বোঝে, যে এখানে কোনো রকম লোকানো কিছু যেন না হয়। কিন্তু ভরসা করে আছে সিবিআইয়ের উপরে, সে পুরো দায়িত্বটা সিবিআইয়ের ঘাড়েই আছে। এখন দৃষ্টান্তমূলক শাস্তি চাই দোষীদের। এটার জন্যই আমাদের এই আন্দোলন। কর্মস্থল, এটা ডাক্তার বলে নয়, কোনো কর্মস্থলে মেয়েরা যেন আনসেফ না ফিল করে। এই অনাস্থা কিন্তু প্রশাসনের ঘুম উড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। প্রতিবেশী বাংলাদেশে একটাও পুলিশ থানা খোলা নেই, পুলিশ ভয়ে মানুষের সামনে দাঁড়াতে পারছে না। সেই নৈরাজ্য এখানে নিশ্চিতভাবেই হবে না। কিন্তু নিরপেক্ষ তদন্তের জন্য এখনও মানুষের ভরসা, সেটা তো ওই সিবিআইতেই গিয়ে দাঁড়িয়ে আছে। এটাই তো লজ্জা। দেখুন, 5 দিন কেটে গেছে, দেহের অন্ত্যেষ্টি হয়ে গেছে, সেমিনার হলের কাছে ওই ভাঙা চোরা সব কিছু ভেঙে চুরে তছনছ করা শুরু হয়ে গেছিল। আমরা খবর করার পর সেটা বন্ধ হয়েছে। প্রমাণ নষ্টের আশঙ্কায় জনস্বার্থ মামলাও হয়ে গেছে। তাহলে সিবিআইয়ের হাতে, সিবিআই করবে তো বটে, করবেটা কি? তার হাতে কি তুলে দিয়েছে বলুন তো রাজ্য পুলিশ? একটা কেস ডায়েরি, যেটা অসম্পূর্ণ বলে আদালতেই অভিযোগ উঠেছে। আর একজন সঞ্জয় রায়, একজন মদ্যপ, যাকে খুনি আর ধর্ষক হিসেবে আমাদের সামনে পরের দিনই হাজির করিয়েছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। প্রমাণ কি? একটা ব্লুটুথ হেডফোন আর সিসিটিভি ফুটেজ। সঞ্জয়কে হেফাজতে নিয়ে সিবিআই কিন্তু বেশ ঝামেলাতে পড়েছে। মানে নর্মালি নেশারুদের নিলে একটুখানি ঝামেলায় পড়ে পুলিশ, কিন্তু সিবিআই পড়েছে অন্য কারণে। জোকা হাসপাতালে বিক্ষোভ চলছিল, অভিযুক্তের মেডিকেল সেখানে করানো যায়নি। আর কমান্ড হাসপাতাল তারা কোর্টের নির্দিষ্ট অর্ডার ছাড়া এরকম মেডিকেল টেস্ট করতে রাজি নয়। শেষ পর্যন্ত বিআর সিং হাসপাতালে মেডিকেল টেস্ট করানো হয়েছে। কিন্তু সিবিআইয়ের হাতে গছিয়ে দিলেই তো হবে না। সঞ্জয় রায়ের মোটিভ কী ছিল? সে তিলোত্তমাকে স্টক করছিল কিনা, ঘটনাস্থলে তার যাতায়াত ছিল কিনা, গিয়েছিল নাকি কেউ পাঠিয়েছিল, তার সঙ্গে আর কেউ ছিল কিনা, থাকলে কে ছিল? নর্মালি আমরা দেখেছি অপরাধ করে লোকজন পালিয়ে যায়, সঞ্জয় কেন সেখানে ধরা পড়ার জন্য এতদিন উপস্থিত ছিল? এগুলো তো জানতে হবে সিবিআইকে। আর তারপর হাসপাতালের তরফে আরও একটা অনিয়ম TV9 বাংলা আজকেই জানতে পেরেছে, সেটাও জানিয়ে রাখছি। সকাল 9:45 নাগাদ এই ঘটনাটা পুলিশকে জানানো হয়, আর অভিযোগ দায়ের করা হয়েছে কখন জানেন? দুপুর 2:45 নাগাদ। 5 ঘন্টা কেন ওয়েট করা হচ্ছিল? আগের থেকে অভিযোগ দায়ের করে দিলে পুলিশ সক্রিয় হয়ে যেতে পারতো, সেই জন্যে? নাকি ব্রেন স্টর্মিং চলছিল, যাতে কিছু এই ভাবনা চিন্তা করে তারপর এটা কিছু করা যায়?
সময় নষ্টটা কার জন্য? এতগুলো প্রশ্ন যেখানে, সেখানে সিবিআই কোথা থেকে শুরু করবে বলুন তো? আমরা নিশ্চিত যে পুলিশ রবিবারের মধ্যে হয়তো সলভ করে ফেলতো। আমরা বলছি মুখ্যমন্ত্রী রোববার অবধি দিয়ে সিবিআইকেই দেওয়ার কথা বলেছিলেন। পুলিশ একজনকে ধরেছে, কয়েকজনকে জেরা করেছে, আর কয়েকজনকে জেরা করার কিছু প্রসেস বাকি ছিল, পুলিশই হয়তো সলভ করে ফেলতো। এটা তো তদন্তকারীদের তাদের দক্ষতার উপর নির্ভর করে, তারা কিভাবে তদন্ত করবেন সেটা আমরা আইনজীবীরা বলতে পারি না, বলা উচিত নয়। আমরা আশা করব যে এমন একটা ঘটনায় সিবিআই তার যোগ্যতা প্রমাণ করবেন আসল অপরাধীদের খুঁজে বার করে। সিবিআই তদন্ত তো চলছে, শুরু হয়েছে। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি এই বিষয়ে কথা বলবো, তার সঙ্গে তাকে অনুরোধ করবো যাতে সিবিআই তদন্ত সঠিকভাবে এগোয় এবং দ্রুত এগোয় এবং জাস্টিস যেন দেওয়া যায়, ন্যায় যেন দেওয়া যায়। সিবিআইয়ের সাকসেস রেট নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতারা, সেটাই তো স্বাভাবিক। এটা ছাড়া রাজ্য পুলিশের আস্থা তো তারা ফেরাতে পারবেন না। কেন্দ্রীয় এজেন্সির ওপর অনাস্থাটা যদি বাড়িয়ে দেওয়া যায় তাহলে তো শোধবোধ হয়ে যায়। কিন্তু একটা জিনিস তো মাথায় রাখতে হবে, নাগরিক সমাজের মনে প্রমাণ নষ্ট আর ধামাচাপা দেওয়ার অভিযোগটা গেঁড়ে বসেছে। তাই তদন্তের ফলাফলটা যাই হোক, অভিযোগটা ঘুরে ফিরে কিন্তু ওই প্রমাণ নষ্টের দিকেই আসবে। হয়তো তাই আরজি করে আজ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা এবং বর্তমান অধ্যক্ষের মিটিংয়ে সিবিআইকে পূর্ণ সহযোগিতার সিদ্ধান্ত হয়েছে। আর এদিকে চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানও ওই অকুস্থলের কাছেই ভাঙাচোরার দায় সেটা ওই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ঘাড়েই চাপিয়েছেন। সেটাই তো হওয়ার ছিল, আমরা বলেছিলাম তিনিই সেই সময় ক্ষমতায় ছিলেন। এবার নার্সিং সুপার জানিয়েছেন সেমিনার ঘরের চাবি যেখানে রাখা থাকতো সেখানে বাইরের লোকের হাত পৌঁছানো কিছুতেই সম্ভব নয়। মানে সঞ্জয় রায়ের হাতে পৌঁছানো নর্মাল কেসে তো সম্ভব নয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর.ডি. অশোকানও হাসপাতালের ভূমিকার কড়া নিন্দা করেছেন। এগুলো বলার কারণ একটাই, যদি প্রমাণ নষ্ট হয়ে গিয়েই থাকে, প্রমাণ কারা নষ্ট করেছে তার একটা সম্মিলিত ইঙ্গিত সব পক্ষের বক্তব্যেই পাওয়া যাচ্ছে। আর সব আঙুল সেটা তো একদিকেই উঠছে। যারা সংবাদ মাধ্যমের সামনে রেখে ঢেকে বলছেন তারা নিশ্চয়ই তদন্তকারীদের সামনে আরও খোলামেলাভাবে বলবেন। এবার কোথাকার জল কোথায় যে গড়াতে পারে সেটা ভেবে কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে ধৈর্য ধরে বসে থাকতে হবে। অভিযোগ উঠছে যে ফোনে বলা হয়েছিল আত্মহত্যা, ফোনে বলা হয়েছিল শরীর খারাপ। সেটা তো আমি ফোন করিনি, আমি বলতে পারবো না। অবশ্যই না জেনে দেবো বলা ঠিক না, কারণ তখনও যখন ডিক্লেয়ার করেনি, মানে ওর ডেথ ডিক্লেয়ার হয়নি, তখন যে এবার যদি বলে থাকে এটা বলাটা ঠিক হয়নি। সেদিনকে ধরুন আনুমানিক 4টে অবধি ক্লাস হয়েছিল, তারপর তো ক্লাস শেষ হয়ে যায়, দুপুরবেলা ক্লাস হয়। তারপর আমি দেখুন তালা চাবি তো আমি একটা হেড দেবো না, সেটা নার্সিং যিনি ব্লক নার্সিং আর কি সেটা বলতে পারবেন। সেমিনার রুমের চাবি বা সেমিনার রুমের যে স্টোর রুম সেখানে চাবি আপনাদের কাছে থাকে, একটা বক্সে থাকে, ওখানে একটা বক্সে থাকে, সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন। অন্য কেউ ছাড়া কি চাবি নেওয়া সম্ভব না, অন্য কেউ নিতে পারবেন না এটা। They have failed all of us. They have not only failed for the institution, as an entire country they have failed us. They are answerable. বিগত 3 বছরে আরজিকর মেডিকেল কলেজ এবং তার প্রিন্সিপালকে কেন্দ্র করে একের পর এক যে ধরনের ঘটনা, আলোচনা, সমালোচনা সামনে এসেছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের যে মডেল, যেটা সারা ভারতবর্ষের রোল মডেল, কোথাও একটা সেটাতে কালির ছিটে লাগছে। সন্দীপ ঘোষকে তার নিজের কীর্তিকলাপই ডুবিয়েছে, কিন্তু তিনি দোষারোপ করেছেন কার বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। হয়তো একটু অভিমানী কণ্ঠ ছিল, হয়তো তার ধারণা ছিল যা খুশি তাই করে যাবেন। কেউ প্রশ্ন তোলেননি, সুতরাং TV9 বাংলাও তুলবে না। কেন তুললে? হয়তো তার মনের মধ্যে এরকম চলছিল। কিন্তু 2021-এর 14ই জানুয়ারির পর থেকে বাংলার নেতাদের তো ওই বদ অভ্যাসটা গেছে। মানে যেদিন থেকে TV9 বাংলা বাঙালির ড্রয়িং রুমে দুর্নীতির হেঁসেলের খবর পৌঁছে দেওয়ার খবরগুলো সব শুরু করে দিয়েছে। কি করে হাসপাতালটা চলছে, কিভাবে কি কি জিনিস হচ্ছে, এগুলো তো আমরাই আস্তে আস্তে সব তুলে ধরেছি। আচ্ছা, এই যে মানে সব কড়ায় গণ্ডায় বুঝে নেওয়ার মতো একটা মেন্টালিটি বা বক্তব্য যেটা এতদিন সন্দীপ ঘোষ দেখিয়েছেন, তিনি কি হাইকোর্টের প্রধান বিচারপতির বিরুদ্ধেও সেই একই লাইনে হাঁটবেন? TV9 বাংলা যদি আরজিকর থেকে তাকে সরতে বাধ্য করে থাকে, তিনিই তো বলেছেন খুশি তো তোমরাই তো আদা জল খেয়ে লেগেছিলে। কিন্তু প্রধান বিচারপতি
তিনি তো তাকে একেবারে ঘরে বসিয়ে দিয়েছেন, সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যেতে বলেছেন। তবে হাইকোর্টের কড়া নির্দেশ আসার পর সন্দীপ ঘোষ এখন অনেক শান্ত, দোষারোপের রাস্তায় আর যাচ্ছেন না। আজ TV9-এর সঙ্গে দেখা হয়েছিল স্বাস্থ্য ভবনে, সেখানেই তো সব সরকারি ডাক্তারের টিকি বাঁধা। তো আবার সেই স্বাস্থ্য ভবনে, সেটা অবশ্য অদ্ভুত জায়গা, তারা নাকি সমস্ত শিক্ষা ব্যবস্থার মাথা, সবার অভিভাবক। আবার তিলোত্তমার দেহ উদ্ধারের পরের দিনই সেই স্বাস্থ্য ভবনে চিংড়ি, ঝুড়ো, আলু ভাজা সহযোগে পিকনিকও হয়। কি অসাধারণ না? ডাক্তার আর ডাক্তারদের সুতো যাদের হাতে ধরা, তারা কি করছেন একটু নজর তো রাখতেই হয়। তাই আমাদের ওখানে লোক ছিল, আজ তাতে হ্রদ দেখার কলা বেচা একসঙ্গে হয়ে গেছে। সন্দীপ ঘোষের দেখা পেয়ে গেছেন আমাদের প্রতিনিধি ওই স্বাস্থ্য ভবনে। তবে এবার আর তিনি তেড়ে ঠেড়ে আসেননি। অভিযোগ নিয়ে যখন তার প্রতিক্রিয়া চাওয়া হলো, তখন বললেন যে ওই বিচারাধীন বিষয় তো, মুখ খুলবেন না। আচ্ছা, সন্দীপ ঘোষ যদি বাড়ি গিয়ে TV9 বাংলা খোলেন আর নিজের প্রতিক্রিয়াটা দেখেন, তাহলে কি দেখবেন? তিনি টিভির ক্যামেরায় নিজেই নিজেকে বিচারাধী বলছেন, এটাই তিনি দেখবেন। একসময় যিনি হাসপাতালের দণ্ডমুণ্ডের কর্তা বলে নিজেকে মনে করছেন, তার শাসন মেনে নিতে অস্বীকার করা ছাত্রদের বছরের পর বছর ফেল করিয়েছেন বলে অভিযোগ, আজ তিনি নিজেকে পরীক্ষায় বসিয়েছেন। পাশ করবেন না ফেল? এতগুলো যে অভিযোগ উঠছে হাইকোর্ট যে এটা এখন প্রিজুডিস ইস্যু, আমি কোনো কথা বলবো না, কোনো কমেন্টস করব না। সাধারণ মানুষের প্রশ্ন, আপনি অধ্যক্ষ, আমি বললাম তো এটা প্রিজুডিস, আমি এখন কোনো কথা বলবো না, প্লিজ। ধন্যবাদ। না, একদম সাধারণ একটা প্রশ্ন হচ্ছে যে কেন সেদিন আপনি অভিযোগ জানালেন না, যেটা নিয়ে সবথেকে বেশি মানে আলোচনা হচ্ছে? অভিযোগ জানিয়েছি, এফআইআর করা হয়েছে, কিন্তু হাইকোর্ট তো ডকুমেন্টস আছে আমার কাছে, আমি সাবমিট করে দেবো। কোথাও কি মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? প্লিজ আমি বলছি, আমাকে একটু কাজ করতে দিন, আমার কিছু কাজ আছে, কোনো উদ্দেশ্য নেই, আমি জানিয়েছি, এফআইআর করা আছে, ঠিক আছে? ধন্যবাদ। এর পেছনে কোনো উদ্দেশ্য আছে গোটা ঘটনা? আমি বলতে পারবো না, নো কমেন্টস। আপনি তো বলছিলেন রাজনৈতিক উদ্দেশ্য। প্রিজুডিস, এটা প্রিজুডিস, আমি কমেন্টস করবো না। আপনি কি কতদিনের ছুটিতে এখন? আন্ডার প্রিজুডিস, আপনি হাইকোর্টের অর্ডার অনুযায়ী কথা বলবেন। ওকে। দেখুন, সংবাদ মাধ্যমকে তো বলা হয় গণতন্ত্রের ওয়াচডগ। আমরা কিন্তু গণতন্ত্রের সদর দরজায় সজাগ পাহারায় রয়েছি, আর আপাতত আজ রাত জাগছি, কারণ কলকাতা না, গোটা রাজ্য, হয়তো রাজ্যের সীমা ছাড়িয়েও বহু জায়গা দেশে রাত জাগবে, আজকে পথে নামবে ওই রাতের দখল নিতে।